লেখিকা বিদিশা মণ্ডলের ভালোবেসে নিভৃতে যতনে। কিরে বাঘের বাচ্চা, মুখটা এরম করলার শুক্তোর মতো করে আছিস কেন? আজ তোর বিয়ে বলে কথা। পল্লবের বন্ধু নয়ন একতরফা জ্ঞানদান করে চলে গেল। পল্লব নিমের পাচন গেলার মতো কথাটা গিলে নিল। এরই মধ্যে আবার ওর মেসোমশাই পিসেমশাই সহ একগাদা আত্মীয়ের দল ওর দিকে ধেয়ে আসছে। দেখেই পল্লব ওর পরিণতি আশঙ্কা করতে লাগলো। আজ ওর বিয়ে যেন বিয়ে নয়, কোনো যুদ্ধে যাবে। পারলে ওদের পাড়ার মেনি বিড়ালটাও ওকে পরামর্শ দিয়ে যায়। এমনিতেই ওর অ্যারেঞ্জ ম্যারেজ, বিয়েটা নেহাত বাড়ির চাপেই করছে। সুরভি সবে কলেজ পাশ করেছে, ঘরোয়া মেয়ে, দেখতে শুনতেও মন্দ নয়। তাই বাড়ির সকলের অপছন্দের কোনো কারণ ছিল না এই বিয়েতে। পল্লবের মতামত কেউ চায়নি। তাকে রীতিমতো এতদিন ধরে আদরে যত্নে মানুষ করার গুরু দক্ষিণা হিসেবে এই বিয়েটা করতে আদেশ করা হয়। নেহাত ভালো মানুষ পল্লবও মুখ বুজে সব মেনে নিল। তাছাড়া কোনো উপায়ও তো ছিল না। বাবা মায়ের ইমোশনাল অত্যাচারই বা কতদিন সহ্য করতো সে। প্রথম মেয়ে দেখার দিন পল্লবের সাথে গিয়েছিল শুধু ওর মা আর বাবা। তারপর মেয়ে পছন্দ হবার পর কোনো দূর সম্পর্কের আত্মীয় বোধহয় বাদ যাননি মেয়ের বাড়ি যাওয়া থেকে। প্রথম দিন যখন পল্লব আর সুরভি আলাদা করে কথা বলার জন্য অন্য ঘরে গেল, সেখানে হঠাৎ অগ্নিশিখার মতো আবির্ভূত হলেন সুরভির মামাদের ছোট ছোট কচিকাচারা। পল্লব বাচ্চা কাচ্চা খুব ভালোবাসে। ওদের দেখে তখন সুরভিকে ছেড়ে বাচ্চাগুলোর সাথে খেলতে শুরু করে। সুরভির মধ্যেও কথা বলার বিশেষ প্রবণতা ছিল না, তাই সেও নীরব দর্শকের বসে ওখানেই বসে থাকে। এরপর আর দেখা হয়নি ওদের। দুজনের বাড়ি থেকেই কেউই চায়নি যে বিয়ের আগে বাইরে কোথাও ছেলে মেয়ে দেখা করুক। আজ ছাদনাতলাতেই শুভদৃষ্টির সময় আবার সাক্ষাৎকার হবে পল্লব আর সুরভির। গোধূলি লগ্নে বিয়ে, তাই বরের গাড়ি সহ বরযাত্রী বেশ তাড়াতাড়ি পৌঁছে যায় বিয়ে বাড়িতে। এসে থেকেই বরণ, মিষ্টি খাওয়ানো পর্ব সবই কেটে যাবার পর পল্লবের মনে হলো ও হলো পাঁঠা, তাই পাঁঠা বলির আগে ওর খাতির যত্ন করা হচ্ছে। চিনল না জানল না একটা মেয়েকে, তাকে বিয়ে করতে হবে। কিভাবে তার সাথে সারাটা জীবন কাটাবে, কিভাবে ওর জীবনের সবকিছু ওর সাথে ভাগ করে নেবে ভেবে ভেবেই পল্লবের কপালে বিন্দু বিন্দু ঘামের সঞ্চার ঘটছে। তাই দেখে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কম মজা খিল্লি তো ওড়াচ্ছে না ওর। সুরভির কথা, সদ্য কলেজ পাশ করলাম, কেবলই ডানা মেলতে শিখেছিলাম। এরই মধ্যে বাবা মা আমার ডানাটা কেটে দিল। যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে তাকে আমি জানার চেনার সুযোগটুকুও পেলাম না। আমার কি কোনো দোষ ছিল? কেন আমাকে এক অচেনা বন্ধনে আটকা পড়তে হচ্ছে? আমি বড্ড সাধারণ ঘরোয়া মেয়ে। বিয়ের প্রথম রাতে সে যখন আমার শরীর চাইবে, আমি কিভাবে নিজেকে এক অপরিচিতের সামনে উন্মোচিত করব? সে হয়তো আমার ওপর জোর প্রয়োগ করবে, আমার সমস্ত সত্তাটুকু নিংড়ে নেবে। তবু আমি নিজেকে রক্ষা করতে পারবো না, কারণ সে আমার স্বামী। সমাজ তাকে স্বীকৃতি দিয়েছে আমাকে ছোঁয়ার। আমার বাধা দেবার কোনো অধিকারই নেই। আমার সারাটা জীবন তারই নামে বাধা পড়ে যাবে। আমার আমিত্বটাকে হারিয়ে ফেলবো চিরকালের জন্য। এই বিয়ে আমাকে করতেই হবে, বাবা মায়ের মুখ চেয়ে। ওদের অনেক ঋণ আমার উপর। একজন মেয়ের নিজের বলতে কিছুই থাকে না, সবটাই পুরুষ ভিত্তিক, তার বেঁচে থাকাটাও। আমি হেরে গেলাম, ভেতর থেকে মৃত্যু হলো আমার। আমার মৃতদেহটার সাথে বিয়ে হবে ওই অচেনা পুরুষের। তোর বরকে দেখলাম, বেশ দেখতে, ভালো চাকরিও করে। তুই খুব লাকি, বুঝলি? সুরভির বান্ধবী নীলা বলে উঠল। তাহলে তুই বিয়েটা করে নে না রে, আমাকে মুক্তি দে। বাবা, নিজের বরের একটু প্রশংসা কি করেছি অমনি ম্যাডামের গোসা হলো। ওকে ওকে আর প্রশংসা করব না জিজুর, এই 7 হাত দূরে থাকবো। আমি কখন গোসা করলাম? আমি তো এই বিয়েটাই করতে চাই না। চুপ, কে শুনতে পাবে? এরম কথা কোনো পাগলই বলবে, বুঝলি? এত ভালো ছেলে, তোর তো লাইফ সেট। এরম ছেলে পেলে মেয়েটা বর্তে যায়, বুঝলি? তার মানেটা কি? মেয়েরা কি ফেলনা? একটা ছেলে পেলে তার জীবন ধন্য হয়ে যাবে। তুই একটা মেয়ে হয়ে মেয়েদের ছোট করছিস নীলা। আমি তো কিছু ভুল বলিনি। শোন পাগলি, একটা মেয়ে যতই জীবনে এগিয়ে যাক, পুরুষ ছাড়া তাদের জীবন অসম্পূর্ণ। সুরভিকে ছাদনাতলায় নিয়ে যাবার জন্য ডাক আসায় ওদের কথাবার্তায় ছেদ পড়ে। সুরভিও আর তর্ক করতে চায় না। শুকনো মুখে পিঁড়িতে এসে বসে। পান পাতা দিয়ে মুখ ঢেকে তৈরি হয় বিয়ের আচার পালনের জন্য। শাক আর উলুধ্বনিতে মুখরিত হয়ে ওঠে বিয়ে বাড়ি। পান পাতাটা সরিয়ে মুখোমুখি হয় দুটি প্রাণ।
নামের শুভদৃষ্টি হয় দুজনের মধ্যে, দুটি আত্মার শুভদৃষ্টি হতে ঢের বাকি। হাতের উপর হাত রেখে যখন পুরোহিত মন্ত্র উচ্চারণ করছিল, তখন অচেনা পুরুষের সংস্পর্শে সুরভির দেহ মন শিহরিত হচ্ছিল বারংবার। নিজের পরিণতির কথা ভেবে চোখে জল আসতে যাচ্ছিল, কিন্তু সেটা সম্ভব নয়। লোকে কি বলবে? আজ থেকে সে ভালো থাকার অভিনয় করবে। নারীদের এটা রপ্ত করতেই হয়, তাই বিধাতাও বোধহয় কেবলমাত্র মেয়েদেরই এই গুণ দিয়েছেন। একে একে মালা বদল, সাত পাকে ঘোরা, সিঁদুর দান পর্ব মিটল। বিয়ে সম্পূর্ণ হলো। সিঁদুর পরানোর সময় সুরভি চোখ বন্ধ করে ফেলে। একটা অদ্ভুত ভয় মিশ্রিত অনুভূতি হয় তার। সব মেয়েদেরই কি এই রকম হয়? হাজারো প্রশ্নের বেড়াজালে নিজেকে বিদ্ধ করতে থাকে সে। বিয়ে শেষ হলে সবাই মিলে সদ্য বিবাহিত বর বউকে নিয়ে বাসর ঘরে যায়। খুব সুন্দর করে বাসর ঘর সাজানো হয়েছে। চারিদিক থেকে ঠাট্টা ইয়ার্কি ভেসে আসতে থাকে। অন্যদিকে পল্লব আর সুরভি নিজ নিজ খেয়ালে বিভোর হয়ে থাকে। এদিকে মন বসে না তাদের। এইভাবেই রাত কেটে ভোরের আলো ফুটে ওঠে। সুরভি পাড়ি দেয় শ্বশুর বাড়ি। কনকাঞ্জলি দিয়ে কান্নাকাটির মাধ্যমে বাবা মায়ের ঋণ শোধ করে বড্ড অভিমান করে যাত্রা করে স্বামীর ঘরে। যে স্বামী তার কাছে একটা উপন্যাসের সাদা পাতার মতো রহস্যময়। শ্বশুর ঘরে পৌঁছানোর পর সবাই সুরভিকে আপ্যায়ন করে নেয়। সবাই এইটুকু সময়ের মধ্যেই ওকে বেশ আপন করে নিয়েছে। টুকটাক নিয়মকানুন সব মিটলে ওকে একটা ঘরে নিয়ে যাওয়া হয় বিশ্রাম করার জন্য। এরপর দুপুরে ভাত কাপড়ের অনুষ্ঠানের সময় দুজনের কেউই একে অপরের চোখের দিকে তাকায়নি পর্যন্ত। শুধু বাড়ির লোকের কথা মতো যান্ত্রিক হয়ে আচার অনুষ্ঠান পালন করে যায়। তাদের এই অস্বাভাবিকতা ধরা পড়ে পরিবারের বাকিদের চোখেও, কিন্তু নতুন বিয়ে হবার পর লাজুকতা যে স্বভাবধর্মী এবং স্বাভাবিক তাই কেউ কিছুই বলেনি। এরপর সন্ধ্যাবেলা বৌভাতের জন্য ওকে পার্লার থেকে লোক আসে সাজাতে। হালকা ব্লু কালারের বেনারসিতে অপরূপা লাগছিল সুরভিকে। সবাই একবার করে প্রশংসা করে গেছে ওর। আজ বর তো ফুলশয্যার খাটে অজ্ঞানী হয়ে যাবে। দেখো বৌদি, তোমায় দেখে দাদা আর চোখ ফেরাতেই পারবে না। এই ধরনের নানান ঠাট্টা তামাশার সম্মুখীনও হতে হয়েছিল সুরভিকে। ও কিছু বলেনি, শুধু মুচকি হেসেছিল। ওর বুকের ভেতরটা তখন বিধ্বংসী ঝড়ের মতো ওলট পালট করছিল। ওর জীবনটা তছনছ হয়ে গেল এভাবে। ও কিছুই করতে পারল না। বৌভাতের অনুষ্ঠানও ঠিকঠাকভাবে মিটে গেল। এরপরই সবাই মিলে ওকে পল্লবের ঘরে নিয়ে গেল। সেখানে ফুলশয্যার খাট সাজানো হয় খুব সুন্দর করে। সুরভিকে খাটের মাঝখানে বসিয়ে বাকিরা চলে গেল। সুরভি এই নিস্তেজ ফুলগুলোর মাঝে নিজের পরিণতির কথা ভেবে কুঁকড়ে গেল। এই ঘরটাই নাকি এখন থেকে তার নিজের ঘর, কিন্তু সে যে এই ঘরটার মাঝে কোনো প্রাণ খুঁজে পায় না, যেমনটা যে নিজের বাপের বাড়িতে পেত। কেমন আদর মাখানো গন্ধ ছিল তাতে। এখানে সব কেমন যেন মৃত তার কাছে। এই সব ভাবতে ভাবতে কখন সুরভি বিছানাতে ঘুমিয়ে পড়ে নিজেই টের পায়নি। অন্যদিকে ফুলশয্যার রাত বিশেষজ্ঞ হয়ে পল্লবের বন্ধুরা এতক্ষণ পরামর্শ দিচ্ছিল তাকে কিভাবে রাতটা মধুর করা যায়। পল্লবের মনে তখন বাছা বাছা খিস্তি আসছিল, কিন্তু একটুর জন্য চেপে গিয়েছিল। বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে সে নিজের ঘরের দিকে রওনা দিল। নিজের ঘরে ঢুকেই পল্লব অনুভব করল সারা দিনের ধকলে সে বেশ ক্লান্ত। এবার একটা ভালো ঘুমের প্রয়োজন। সেজন্য সে যখন তার বিছানায় শুতে গেল, তখন সে দেখল বিছানার মাঝখানে জুড়ে মেয়েটা ঘুমোচ্ছে। চটাক করে মাথাটা গেল গরম হয়ে। এত বড় সাহস মেয়েটার! ওর নিজের একান্ত প্রিয় বিছানার অর্ধেকের বেশি অংশ জুড়ে ঘুমোচ্ছে। লজ্জা বলতে কিছু নেই। একদিন এসে ওর খাট দখল করলো, এরপর ওর ঘর দখল করবে, তারপর মা বাবাকে। উফ, আর ভাবতে পারছে না পল্লব। আর সহ্য করতে না পেরে রাগের মাথায় বলে ফেললো, বলি আমি এবার ঘুমোবোটা কোথায়? ওপার থেকে তখন শুধু হালকা নাসিকা গর্জনের শব্দ ভেসে আসছে। পল্লবের মাথা আরও এক ধাপ বেশি গরম হয়ে গেল। সে আবারও চেঁচিয়ে বলে উঠল, এ তো দেখছি লেডি কুম্ভকর্ণ। বলছি আপনি অন্য কোথাও শুয়ে পড়ুন, আমি এখানে শোবো। চিৎকারের আওয়াজ শুনে সুরভি ধড়পড়িয়ে উঠে পড়ে। কিছুক্ষণ তালজ্ঞান কিছু পায় না, শুধু বুঝতে পারে কে যেন ওকে লেডি কুম্ভকর্ণ বলেছে। মানেটা কি? আপনি আমাকে কুম্ভকর্ণ বললেন কেন? সুরভির আগে ফুঁসতে থাকে। আপনি নিজেই ভেবে দেখুন কেন বললাম। যাই হোক, বিছানাটা ছাড়ুন, এটা আমার খাট, আমি এখন ঘুমাবো। কি ছিচকাদুনি ছেলে রে বাবা, একটা বিছানার জন্য কান্নাকাটি করবে মনে হচ্ছে। আমি এখানেই ঘুমাবো। বিছানা ছাড়া আমার ঘুম আসে না, আপনি বরং সোফাতে ঘুমান। মানেটা কি? আমার বিছানায় আমি ঘুমাতে পারবো না, দরকার হলে আপনি সোফাতে ঘুমান।
আপনার লজ্জা করবে না একটা মেয়ে সোফাতে ঘুমাবে আর আপনি বিছানায় লাট সাহেবের মতো ঘুমাবেন? তাছাড়া আমি আপনার স্ত্রী, এই খাটে আমারও অধিকার আছে। তাহলে আপনি একটু সরে ঘুমান, আমি এপাশে শুয়ে পড়ছি। এই একদম নয়, আপনার মোটিভ আমি ভালো করে জানি। আমাকে একদম ছোবেন না, আমি কিন্তু তাহলে চিৎকার করব। বাহ রে বাহ, এই যে বললেন আপনি আমার স্ত্রী, তাহলে ছুতে কি প্রবলেম? তাছাড়া শুনে রাখুন, আপনাকে ছোঁয়ার বিন্দুমাত্র ইচ্ছে আমার নেই। আমি একজন ভদ্র ছেলে, আমার ঘুম পেয়েছে, হয় আপনি সোফায় গিয়ে ঘুমান, না হয় সরে যান, আমি এখানেই ঘুমাবো। দাঁড়ান দাঁড়ান, এই পাশ বালিশটা আমাদের মাঝখানে থাকবে। দরকার হলে চীনের প্রাচীর গড়ে দিন, কিন্তু আমাকে একটু শান্তিতে ঘুমোতে দিন। বলে পল্লব পাঞ্জাবিটা খুলে শুয়ে পড়ল। ও পাশে সুরভি খানিক ইতস্তত বোধ করছিল, কিন্তু খানিক বাদে পল্লবকে ঘুমাতে দেখে কিছুটা আশ্বস্ত হলো। ওদের নতুন জীবন এইভাবেই শুরু হলো। একই খাটে দুজন মানুষ শুয়ে, তবু মাঝখানে শত হাত দূরত্ব। অনেক অচেনা কথারা বুক ছুঁয়ে চলে যাচ্ছিল, তবু মুখ ফুটে একটা শব্দ উচ্চারিত হলো না। রাত্রি যত গভীর হচ্ছিল, মাঝের দূরত্বটা ততই বেড়ে যাচ্ছিল। শুধু কিছু মলিন ভাবনা দুজনকে আবিষ্ট করে রেখেছিল। পল্লব তখন গভীর ঘুমে আচ্ছন্ন, হঠাৎ পায়ে কিছু একটার আঘাত পেয়ে উফ মাগো বলে কোকিয়ে উঠল সে। উঠে দেখল সুরভি ঘুমের ঘোরে হাত পা ছুটছে। মাঝের পাশ বালিশটা অনেক আগেই মেঝেতে স্থান পেয়েছে। এবারে তাই লাথিটা পল্লবের কপালে থুড়ি পায়ে জুটেছে। এ কেমন মেয়ে ওর ভাগ্যে জুটল! এ তো যখন তখন ওকে ঘুমের মধ্যে মার্ডার করে দিতে পারে। একেবারে ডাকাতিনি সর্দার। অগত্যা কোনো উপায় না দেখে একটু শান্তিতে ঘুমানোর জন্য পল্লব বালিশটা নিয়ে সোফাতে ঘুমাতে গেল। এখানে অন্তত চড় কিল ঘুষি লাথি এসব পাওয়া যাবে না। আপাতত ঘুমের চটকানি করে লাভ নাই, এই লাথির হিসাব কাল নেওয়া যাবে। পরের দিন সকাল হলে আধো আধো ঘুমের চোখ খুলতেই পল্লব দেখল বিছানায় কেউ নেই, তার মানে উঠে পড়েছে। বাথরুম থেকে জল পড়ার শব্দ আসছে। পল্লব নিজেকে মনস্থির করলো একবার বাথরুম থেকে বেরোলেই কালকের লাথির হিসেব নিকেশ করবে। প্রায় আধ ঘন্টা অপেক্ষা করার পরও যখন সে দেখলো প্রতিপক্ষ বেরোচ্ছে না, তখন বিরক্ত হয়ে আবার ঘুমিয়ে গেল। কালকে যেন আমাকে বলছিল কুম্ভকর্ণ, আমি তো কখন উঠে পড়েছি, আর কুম্ভকর্ণের মতো ঘুমোচ্ছে কে? সুরভির আওয়াজে পল্লবের কাঁচা ঘুমের গেল 12টা বেজে। আগুনে ঘি পড়ার মতো জ্বলে উঠে সে পাল্টা যুক্তি খাড়া করলো। নিজে লাথি মেরে আমার ঘুমের গুষ্টির পিণ্ডি চটকে দিল, আবার বড় বড় কথা। এই এই মুখ সামলে কথা বলবেন। আমি আপনাকে লাথি মারতে যাব কেন খামোখা? আপনাকে বোধহয় কেউ বলেনি যে আপনি ঘুমের মধ্যে ক্যারাটে করেন? আপনার লাথিতে যে কোনো লোকের মৃত্যুও হতে পারে। ওটা আমার জন্মগত অভ্যেস। ঘুমের মধ্যে একটু আধটু হাত পা ছুরি, ওইটুকু আঘাতে একটা পিঁপড়েও মরে না। মানুষ মরা তো অনেক দূরের ব্যাপার, বুঝলেন? থামুন তো আপনি। বাইরে থেকে দরজায় ঠক ঠক আওয়াজে বাকি কথাটার বলা হলো না পল্লবের। তেতো মুখে টাওয়ালটা নিয়ে বাথরুমে চলে গেল। ওদিকে সুরভি দরজা খুলে দেখল শাশুড়ি মা দাঁড়িয়ে। মিষ্টি হেসে থুতনি ছুঁয়ে বৌমাকে বললেন, উঠে পড়েছ বৌমা? চলো, চা হয়ে গেছে, বাবুকে নিয়ে ডাইনিং টেবিলে চলে এসো। আচ্ছা মা। সুরভি মনে মনে ভাবতে থাকে, এত ভালো মায়ের ছেলে এমন অখাদ্য ঝগড়ুটে কিভাবে হতে পারে। অতঃপর পল্লবকে না ডেকেই সে একা একাই চলে এলো ডাইনিং টেবিলে। কিছুক্ষণ পর পল্লব যখন এলো, তাকে দেখেই ওর মা বলে উঠল, কি হলো বৌমা, ডেকে এলো তাও এত দেরি করে এলি? একটু তাড়াতাড়ি তো উঠতে পারিস ঘুম থেকে। পল্লবের দৃষ্টি তখন তির্যকভাবে সুরভির দিকে। পারলে ওকে গিলে খাবে। বিনা দোষে এভাবে বকা খেতে হলো দেখে সুরভি ফিক করে হেসেও দিয়েছিল। অবশ্য এটা ছিল ওর যুদ্ধ জয়ের হাসি। কাল থেকে অনেক কথা শুনিয়েছে, এবার তার কিছুটা বদলা নেওয়া গেল। ব্রেকফাস্ট করে ঘরে আসার পর পল্লবের আপাদমস্তক রাগে অগ্নিশর্মা হয়ে উঠেছিল প্রায়। সুরভিকে দেখা মাত্রই তা অগ্নুৎপাতের মতো ফেটে পড়ল। আমাকে একবার বলেননি কেন যে মা আমাদের যেতে বলেছে? আমি ভাবলাম আপনি বোধহয় বাথরুমের মধ্যে ঘুমিয়ে পড়েছেন, তাই আর ডিস্টার্ব করলাম না। উফ ননসেন্স। মা, আমি অফিস যাব, রান্না চাপাও। ছেলের ডাক শুনে মা ছুটে এসে বলে দিলেন, এখন তোর বিয়ে হয়ে গেছে বাবু, সবসময় মা মা করলে চলবে না। তোকে কতবার বলেছিলাম বিয়ের পর কদিন ছুটি নিতে, সে কথাও তো শুনলি না। কোথায় বৌমাকে সময় দিবি, একটু ঘুরতে নিয়ে যাবি তা নয়, এখন অফিসে রান্নার ব্যবস্থা নিজেই করে নে, আমি পারবো না। মা, মা! যা, চলে গেল। পল্লবের মনে হচ্ছিল হাত পা ছড়িয়ে কাঁদতে বসে। বিয়ের পর নিজের মাও পর হয়ে যায়। মেয়েটা আসতে না আসতেই মাকে কবজা করে নিল। থাকবো না আমি এই বাড়িতেই, থাকবো না আর। দরকার হলে সন্ন্যাস নেব, হিমালয়ে চলে যাব, তবু এই পচা মেয়েটার সাথে কিছুতেই থাকতে পারবো না।
রাগে দুঃখে অভিমানে রেডি হয়ে না খেয়েই বেরিয়ে যাচ্ছিল অফিসে, তখনই মা টিফিন বক্স এনে টেবিলে রেখে পল্লবের উদ্দেশ্যে বলল, নাও খেয়ে উদ্ধার করো। পল্লব কান্না কান্না মুখ করে টিফিন নিয়ে বেরিয়ে গেল। অফিসে গিয়েও সারাদিন কাজে মন বসলো না ওর। নতুন আসা একটা মেয়ের জন্য আজ নিজের মাও এতটা পর হয়ে গেল, ভাবতে গেলেই কষ্টটা দলা পাকিয়ে উঠছে বারবার। বিয়ের আগে মা ওকে মাঝে মাঝে অফিসে যাওয়ার আগে খাইয়ে দিত। খাবার পর পল্লব ওর মায়ের আঁচলে মুখ মুছতো, যেটা নিয়ে মা ছেলের মধ্যে খুনসুটিও চলতো বেশ খানিকটা সময় ধরে। এখন সবই অতীত। একটা বাইরের মেয়ে এসে ওর সাজানো সংসারে আগুন লাগিয়ে দিল। কিছুতেই ক্ষমা করবে না পল্লব ওকে, কোনো মতেই নয়। ধীরে ধীরে বিয়ের 6 মাস কেটে যায়। এর মধ্যে অবশ্য সুরভি আর পল্লবের সাপে নেউলে সম্পর্কের বিশেষ উন্নতি হয়নি। রোজ সকালে আগে কে বাথরুমে যাবে সেই লড়াই থেকে রাতে কে খাটে বেশি জায়গা নিয়ে শুলো সেই পর্যন্ত দ্বন্দ্ব চলতেই থাকে। একদিন অফিস থেকে ফিরে পল্লব দেখল ওদের বাড়ি আলো করে সব পিসিরা মাসিরা এসেছে। প্রত্যেকের মুখই খুব খুশি খুশি। ওদের দেখলেই পল্লবের প্যালপিটেশন আরম্ভ হয়। এই বুঝি সবাই মিলে ঝাঁপিয়ে পড়ে ওর খবর নিতে, মিডিয়ার মতো ঝুঁকে পড়ে। সবাই যখন গল্পে মত্ত সেই সুযোগ নিয়ে নিজের ঘরে কেটে পড়ার তালে ছিল পল্লব। তা এত সুখ ওর কপালে সহ্য হয়? বড় পিসির চোখে ধরা পড়ে গেল। ওকে দেখা মাত্রই দৌড়ে এসে ওর গালে টিপে বলতে লাগলো, বেঁচে থাক বাবা, এইভাবেই বছর বছর তোর ঘর আলো করে বাচ্চা কাচ্চা আসুক। আমরা খুব খুশি হয়েছি শুনে যে তুই বাবা হচ্ছিস। বাজ পড়লে মানে লোকে এতটা চমকায় না যতটাই কথাটা শোনা মাত্র চমকেছে পল্লব। এটা কি করে সম্ভব? পাশাপাশি শুয়েই কি বাচ্চা হয়ে যায়? ও তো কিছুই করেনি, স্পর্শ করেনি সুরভিকে আজ অবধি। তাহলে নাকি সুরভির সাথে অন্য কারোর? না না, এসব কি ভাবছে সে? সুরভির সাথে ওর যতই ঝগড়া হোক, ও এরম ধরনের মেয়েই নয়। তাহলে আসল ব্যাপারটা কি? থোবড়া ঠিক করে মাসি পিসিদের কাছ থেকে বিদায় নিয়ে ঘরের দিকে পা বাড়ালো পল্লব। আসল বিষয়টা তাকে জানতেই হবে। ঘরে ঢুকে পল্লব দেখল শুকনো মুখে সুরভি খাটের ওপর বসে আছে। এক প্রস্থ নিজেকে তৈরি করে একটুখানি গলা খাকারি দিয়ে সে বলেই ফেলল, এটা কি করে হলো? মাথা তুলে সুরভি জানালো, ফুড পয়জনিং। মানে সেটা থেকে বাচ্চা হয় কিভাবে? আমার মাথায় দেখি গোবর পোড়া আছে। কাল যে বান্ধবীর সাথে দেখা করতে গিয়েছিলাম, ওর সাথে রেস্টুরেন্টে 1 প্লেট বিরিয়ানি আর চিকেন চাপ সাটিয়েছিলাম। তারপর ওখান থেকে বেরিয়ে আবার ফুচকাও খেয়েছিলাম। কি? আপনি দেখছি কুম্ভকর্ণ হবার সাথে সাথে লেডি রাক্ষসও। এইটুকু চেহারা হলে কি হবে? খাওয়ার বেলা আপনি বাঘের সমিতিকেও হার মানাবেন। আপনি একটা মানুষের খাবারে খোঁটা দিচ্ছেন। এমনিতে সকাল থেকে বমি হচ্ছে, শরীর খুব খারাপ। এসব দেখে মা ভাবতে লাগলো আমি প্রেগনেন্ট। আমি যত বোঝানোর চেষ্টা করছি ততই উনি আনন্দে আত্মহারা হয়ে সব আত্মীয়দের একে একে ফোন করে যাচ্ছেন। উফ, মাকে নিয়ে আর পারা যায় না। যাই হোক, এবারে তো ওদের ভুলটা ভাঙাতে হবে, না হলে 1 ফোঁটা জল সমুদ্রে পরিণত হবে। মানে আর আপনাকে বুঝতে হবে না। চলুন আগে আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাই, তারপর মা পিসিদের আনন্দ ভঙ্গ করছি। মাইরি বলছি, যখন শুনলাম আমি বাবা হতে চলেছি তখন মনে হচ্ছিল আমার হৃৎপিণ্ডটাকে নিয়ে কেউ হকি খেলছে। যাক বাবা, এবারের মতো আমার মান সম্মানটা বেঁচে গেল। কি ব সুরভি ততক্ষণে পুরো কথা না শুনি আরও এক পরণ বমি করতে বাথরুমে ছুটেছে। এরপর ডাক্তার দেখিয়ে আসার পর সবার কাছে সত্যিটা মিনারেল ওয়াটারের মতো পরিষ্কার হয়ে যায়। মা পিসিদের এই আঘাতটা সামলাতে বেশ কিছুদিন সময় লেগেছিল, তাও তারা আশা ছাড়েননি কোনো একদিন তো ওদের সবার মনোবাঞ্ছনা পূর্ণ হবেই। সেদিন ছিল ঝড়ের এক রাত। দরজা জানলা সব উলট পালট হয়ে যাচ্ছিল। বাড়িতে শুধু পল্লব আর সুরভি ছিল। বাবা মা মেজো মাসির বাড়ি গিয়েছিল। সুরভি রান্নাঘরে ছিল। ঝড়ের বিকট আওয়াজ শুনে ছুটে আসে ঘরে। এসে দেখে পল্লবের কোনো ভ্রুক্ষেপ নেই। সারা ঘর ধুলোমাখা হয়ে গেছে, তাও খাটের উপর বসে সে মোবাইলে ব্যস্ত। খানিকটা বিরক্ত হয়ে সুরভি জানালাগুলো বন্ধ করতে গেল, কিন্তু কিছুতেই বাগে আনতে পারছিল না। হঠাৎ একটা হাতের ছোঁয়ায় তাকিয়ে দেখলো পল্লব ওকে সাহায্য করতে এসেছে। আজ আর ছোঁয়াটা অচেনা লাগলো না, বড্ড আপন লাগলো। হয়তো একসাথে থাকায় এক প্রকার অভ্যেসে পরিণত হয়েছে। খানিকক্ষণ বিরতি দিয়ে লজ্জা পেয়ে সুরভি জানালা ছেড়ে পিছিয়ে আসে। পল্লব জানালাগুলো শক্ত করে লাগিয়ে দিয়ে খোঁটা দেয়। এত যে খাবার খাচ্ছ, কোথায় যায় সেই সব? গায়ে একটুও জোর নেই?
নাক সিটকে সুরভিও উত্তর দেয়, আপনার থেকে কমই খাই, আপনার গায়েই শক্তি, মাথায় বুদ্ধি কম। এই খুব খারাপ হয়ে যাচ্ছে কিন্তু, উফ বাবা গো। বলেই চেঁচিয়ে পল্লবকে জড়িয়ে ধরল সুরভি। কাছে পিঠে কোথাও বাজ পড়ল মনে হয়। ভয়ে আতঙ্কে সুরভি আঁকড়ে ধরে থাকতে চায় পল্লবকে। এই প্রথমবার সে পল্লবের এত কাছে গেল। নিজের অজান্তেই বড্ড আপন করে নেয় পল্লবকে সে। কিছুক্ষণ নিঃশব্দে কাটার পর সুরভির হুঁশ ফিরে আসে। নিজের কর্মকাণ্ডে লজ্জিত হয়ে মাথা নিচু করে থাকে। পল্লব পরিবেশটাকে স্বাভাবিক করার জন্য বলে উঠল, খুব ভয় করছে বুঝি? না, ঠিক আছে এখন। আবারও খানিক নীরবতা। বলছিলাম সুরভি, আমরা বন্ধু হতে পারি না? রোজ ঝগড়া করতে আমারও ভালো লাগে না। হাঁপিয়ে উঠেছি আমি, তোমার কি মনে হয়? আমিও হাঁপিয়ে উঠেছি, বিশ্বাস করুন। এ বাড়িতে সবাই খুব ভালো, তাও একজন বন্ধুর অভাব সবসময় বোধ করি। হবেন আমার বন্ধু? একটা শর্তে। বন্ধুত্বেও শর্ত? আহা, শোনোই না। বেশ বলুন। আজ থেকে আর আপনি নয়, শুধু তুমি। আচ্ছা, তাই হবে। সেদিন রাতে এইভাবেই বহু দূরত্বে থাকা প্রাণ বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ হয়েছিল। উপরওয়ালা হয়তো মুচকি হেসেছিলেন। তারই সৃষ্ট সবকিছু, এ দুনিয়ার সব সম্পর্ক যে তারই তৈরি করা। ধীরে ধীরে পল্লব আর সুরভির মধ্যে সমীকরণটা অনেক সোজা হয়ে গিয়েছিল। ওরা একে অপরের বন্ধু হয়ে উঠছিল। সকালবেলা সুরভি আগে পল্লবকে বাথরুম ছেড়ে দেয়, তারপর নিজে স্নান সেরে রান্নাঘরে যায় নিজের হাতে পল্লবের জন্য রান্না করতে। পল্লবের পছন্দ মতো খাবার বানায়, যত্ন করে পরিবেশনও করে। পল্লব অফিস থেকে ফেরার পর সুরভি সারাদিনের টুকরো টুকরো মুহূর্তগুলো গল্পের ছলে বলতে থাকে ওকে। সময় কখন পেরিয়ে যায় দুজনের কেউই টের পায় না। পল্লব আবার সুরভির সময় কাটানোর জন্য ওর কিছু প্রিয় লেখকদের উপন্যাস আর রবীন্দ্রনাথ ঠাকুরের গানের অ্যালবাম নিয়ে আসে। সুরভির সারাটা দিন বেশ ব্যস্ততায় কেটে যায়। মনের মলিনতা কেটে এক সুস্থ সুন্দর জীবন কাটাতে শুরু করেছে এখন সে। সেদিন সকাল থেকে ছিল মেঘলা আকাশ, বৃষ্টি স্নাত চারিদিক। গোমড়ামুখ মেঘটা অঝরে কেঁদেই চলেছে। পল্লব বৃষ্টি মাথায় করে অফিসে ছুটল সেদিন। অফিসে না গেলেও না, ভীষণ জরুরি মিটিং ছিল ক্লায়েন্টের সাথে। পল্লব বাড়ি থেকে বেরিয়ে যাবার পরই সুরভি একলা জানালার ধারে মাথা ঠেকিয়ে বসে। এখন যে তার মুক্ত অবসর, বইয়ের পাতায় উপন্যাসের চরিত্রগুলোর সাথে সখ্যতা করার সময়, এই পুরো সময়টা তার একান্ত বড্ড আপন। কি মনে হলো হোম থিয়েটারে সুরভি তার প্রিয় গানটা চালিয়ে গ্রিলের ফাঁকে আঙুল ঠুকিয়ে গুনগুনিয়ে উঠল, ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনেরও মন্দিরে। আমার পরাণে যে গান বাজিছে তাহার তালটি শিখো তোমার চরণ মঞ্জিরে। ধরিয়া রাখিও সোহাগে আদরে আমার মুখর পাখি তোমার প্রাসাদ প্রাঙ্গণে। সমস্ত আকাশ বাতাস সিক্ত হলো সেই সুরে। সুরভি দেহ মন শিহরিত হয়ে উঠল কোনো এক অজানা পুলকে। তার প্রিয় বন্ধুটি এখন কি করছে কে জানে। বৃষ্টিতে ভিজে আবার ঠান্ডা না লাগায়। কপালে ভাঁজ আসে সুরভির। এইভাবে কেটে যায় পুরো দিনটা। সন্ধেবেলা অফিস থেকে বেরোনোর আগে পল্লব সুরভিকে ফোন করে বলে, কি গো, কি করছো? কিছু না, তুমি কখন আসবে? আমি এই বেরোচ্ছি। বলছি শোনো, আজ আমার সাথে আমার অফিসের এক কলিগও আসবে, তুমি খাবার দাবারের ব্যবস্থা রেখো, ওকে আমি ডিনারে ইনভাইট করেছি। আচ্ছা বেশ, সব হয়ে যাবে, তুমি কোনো চিন্তা করো না পল্লব। এই না হলে আমার বেস্ট ফ্রেন্ড। মুচকি হেসে ফোনটা রেখে দিয়ে সুরভি শাশুড়ি মাকে ডিনার ব্যাপারটা জানায়। তারপর আসন্ন অতিথির জন্য রান্নায় ব্যস্ত হয়ে পড়ে। এইভাবে কেটে যায় বেশ কিছুটা সময়। সন্ধে ঠিক 7টার সময় বেল বাজার শব্দ পেয়ে ছুটতে যায় সুরভি। নিশ্চয়ই পল্লব। শাশুড়ি মা দরজা খুলে দেন। ভেতরে বসতে বলেন আগন্তুককে। পল্লব সুরভিকে দেখে বলে, মিট সুরভি, হি ইজ মাই ফ্রেন্ড কাম কলিগ। সুরভি অনুভব করলো ও যেখানে দাঁড়িয়ে আছে সেখানকার মাটিটা যেন কেঁপে উঠল। স্মৃতির পাতা বহু বছর পিছিয়ে কিছু সাদা কালো ছবি ভেসে উঠল তাতে। প্রস্ফুটে মনের ভেতরকে কেউ যেন চমকে বলে উঠল, অনিন্দদা। সুরভি নিশ্চল হয়ে ওখানে দাঁড়িয়ে থাকে। অনিন্দ ওর দিকে তাকিয়ে অবাক চোখে বলে ওঠে, সুরভি তুই এখানে? পল্লব কিছু বুঝতে না পেরে বলে, তুই ওকে চিনিস নাকি অনিন্দ? সেটা তোর বউকে জিজ্ঞেস কর। কি বল সুরভি, তোকে আমি কিভাবে চিনি? সুরভির মুখ থেকে কথা সরে না। সে বোবার মতো দাঁড়িয়ে থাকে। ওকে এইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে অনিন্দ ফের বলে ওঠে, আরে চিনতে পারছিস না নাকি? আরে পল্লব, তোর বউ আমাকে চিনতে পারছে না? ছোট থেকে এক পাড়ায় বড় হলাম, ও আমার কাছে পড়তেও আসতো। ওর বাড়িতে তো আমার নিত্যদিনের যাওয়া আসা ছিল। তারপর সুরভি যখন ক্লাস 8-এ পড়তো, আমি তখন এইচএস দিলাম। তারপর বাবা বদলি হয়ে গেল চুচুড়ায়। আমরা সবকিছু গুটিয়ে পাটিয়ে চলে গেলাম বাবার সাথে। পল্লব জিজ্ঞাসু চোখে সুরভির দিকে তাকিয়ে বলে, কি গো সুরভি, তুমি তো অনিন্দর কথা আগে কোনোদিন বলনি।
আরে ওর কি অনিন্দের কথা মনে আছে যে তোকে বলবে? ছাড় সেসব কথা, আবার যখন দেখা হলো তখন আর ছাড়ছি না। আমি কিন্তু ভাই এখন প্রায় তোর বাড়িতে আড্ডা দিতে চলে আসবো, তোর পারমিশন আছে তো? আরে এতে পারমিশনের কি আছে, তোর যখন ইচ্ছা তখনই এ বাড়িতে আসবি। সুরভি আর এসবের মধ্যে থাকার শক্তি পায় না, সে রান্না দেখার বাহানায় ছুট্টে বেরিয়ে আসে ওই ঘর থেকে। নিজের ঘরে দরজা বন্ধ করে দেয়, বিছানার উপর লুটিয়ে দেয় নিজেকে। বুকের ভেতরের চাপা কষ্টটা কান্না হয়ে ঝরে পড়তে থাকে অবশেষে। পুরনো স্মৃতিগুলো আবার দগদগে ক্ষতর মতো বেরিয়ে আসে নির্বাসন থেকে। ছোটবেলার সমস্ত কিছু পরিষ্কার জলছবির মতো চোখের সামনে ভেসে উঠতে থাকে। অনিন্দদার ওদের বাড়িতে প্রায়ই আসা, ওর কাছে টিউশনি পড়তে যাওয়া, তারপর একদিন সুরভির হাতে হাত রেখে প্রেম নিবেদন, সবকিছু মনে পড়ে যায় ওর। কেন আবার ফিরে এলো অনিন্দদা ওর গোছানো জীবনটা ওলটপালট করতে? সেদিনকার মতো অনিন্দ চলে যাবার পর পল্লব আর সুরভির মধ্যে ওদের নিয়ে আর কথা হয়নি, কিন্তু সুরভির মন কিছুতেই শান্ত হচ্ছিল না। শুধু মনে হচ্ছিল ওর অতীতটা যদি পল্লবের সামনে চলে আসে, তাহলে ওদের মধ্যে গড়ে ওঠা এই সুন্দর সহজ সম্পর্কটা কি আর থাকবে? একটা কালো ছায়া যেন ওদের ঘিরে রেখেছে, মাকড়সার পাতে ফাঁদে জড়িয়ে পড়ছে ও ধীরে ধীরে। দম বন্ধ হয়ে আসছে সুরভির, মুক্তি চাইও এই সব কিছুর থেকে। বেশ তো ভালো ছিল ওরা, কেন ওর জীবনের বইয়ে নষ্ট হয়ে যাওয়া পাতাটা আবার জীবন্ত হয়ে উঠল? সুরভির মনে তখন একটাই চাওয়া, পর্ণমোচী পাতার মতো এই পাতাটাই যেন অচিরে ঝরে পড়ে ওর জীবন থেকে। আজকাল সুরভি বড় আনমনা থাকে, কিছু একটার ঘোরে কাটে ওর সারাটা দিন। পল্লবকে হারিয়ে ফেলার ভয়ে কুঁকড়ে থাকে সে সব সময়। এই ভয় শুধুমাত্র একজন বন্ধুকে হারিয়ে ফেলার, নাকি অন্য কিছু? সেদিন পল্লব অফিস যাওয়ার পর সুরভি এলোমেলো ঘরটাকে সাজাচ্ছিল সুনিপুণ হাতে। বইয়ের সেলফটা গোছাতে গোছাতে একটা বইয়ের ভেতর থেকে পল্লবের একটা ছবি পায় সুরভি। ছবিটা হাতে নিয়ে সে আনমনা হয়ে পড়ে। কত সহজ সরল ভদ্র একটা ছেলে। প্রতিটা মেয়ে তো তার স্বপ্নে এমন একটা রাজকুমারীকে কল্পনা করে। বিয়ের প্রথম রাত থেকে আজ অবধি কোনোদিন সে সুরভির শরীর চায়নি, সুরভির অমতে কোনো কাজ করেনি, শুধু দোষের মধ্যে একটু ঝগড়ুটে এই যা। নিজের খেয়ালেই মুখে হাসি চলে আসে সুরভির। অপেক্ষা করতে থাকে পল্লবের জন্য, কখন সে ফিরবে অফিস থেকে। পল্লব সন্ধেবেলায় অফিস থেকে ফিরলে ওর জন্য চা নিয়ে ঘরে ঢোকে সুরভি। আজ পল্লবের মুখটা অন্যরকম লাগছিল পুরো, কেমন যেন থমথমে। সুরভি জিজ্ঞাসা করলো, কি হলো তোমার? শরীর খারাপ নাকি? না কিছু হয়নি, আমি ঠিক আছি। তাহলে তোমার মুখটা এরকম লাগছে কেন? কি হয়েছে, মাকে ডাকবো? উফ, বলছি না আমার কিছু হয়নি। তুমি এখন যাও এখান থেকে, এমনিতে তুমি মুক্ত। আমার কাছে থেকে তুমি নিশ্চয়ই হাঁপিয়ে উঠেছো। যাও যাও, চলে যাও তোমার ভালোবাসার মানুষের কাছে। এই প্রথমবার পল্লবের মুখে তিক্ত কথা শুনে সুরভির চোখে জল চলে আসে। আমার ভালোবাসার মানুষ কে এসে? কি নাটকটাই না করতে পারো তুমি, জানো না আমি কার কথা বলছি? বলি অনিন্দর সাথে তোমার যখন একটা প্রেমের সম্পর্ক ছিলই, তখন আমাকে বিয়ে করলে কেন? অবশ্য এখনো সময় আছে, তোমাকে মুক্তি দিলাম, যাও যাও, চলে যাও। সুরভি এক বুক কষ্ট নিয়ে কান্না ভেজা চোখে চলে গেল ঘর থেকে। তারপর সারা রাত ও জানালার ধারে বসে কাটিয়েছে। পল্লবের সাথে আর কথা হয়নি ওর। এক লহমায় ওদের জীবনটা ছাড়খাড় হয়ে গেল। আজ অফিসে অনিন্দ পল্লবকে আলাদা করে ডেকে সুরভি আর ওর প্রেমের কথা জানায়। তোকে এসব বলতে তো আমার খুব খারাপ লাগছে, তাও বন্ধু হিসেবে সত্যিটা জানানো আমার কর্তব্য। কি বলতে চাইছিস পরিষ্কার করে বল অনিন্দ, কোন সত্যির কথা বলছিস তুই? আমার আর সুরভির মধ্যে একটা সম্পর্ক ছিল, আর সেটা প্রেমের। সেটা তুই নিশ্চয়ই জানতিস না? সুরভি আমার কাছে টিউশনি পড়তে আসতো, সেটা তো তুই জানিসই। তখন থেকেই আমরা একে অপরকে পছন্দ করতাম, হাতে হাত দিয়ে ঘোরা, সাইকেলে করে ওকে স্কুলে পৌঁছে দেওয়া। জীবনে একসাথে পথ চলার প্রতিজ্ঞা করেছিলাম আমরা, একসাথে স্বপ্ন দেখেছিলাম ঘর বাঁধার। কিন্তু একদিন সুরভির বাড়িতে সব জানাজানি হয়ে গেল। একজন বেকার ছেলের সাথে নিজের মেয়ের জীবনটা জড়াতে চাননি সুরভির বাবা। তাও আমি সুরভির কাছে গিয়েছিলাম, বলেছিলাম চলো সুরভি, তুমি যদি রাজি থাকো তোমায় নিয়ে অনেক দূর চলে যাব। সুরভি সেদিন আমাকে সাফ জানিয়ে দেয় আমার সাথেও পালাতে পারবে না, ওর বাবা যা চায় ও তাই করবে। একজন বেকার ছেলের সাথে নাকি প্রেম করা যায় কিন্তু বিয়ে করা যায় না। তারপর বাবার সাথে চুচুড়ায় চলে আসি, ওর সাথে আর যোগাযোগ রাখিনি। সুরভি তো এই সবের কিছুই জানায়নি আমায়। পল্লবের চোখে তখনও বিস্ময়। কি করে বলবে? ও একটা লোভী মেয়ে, তোর পয়সা দেখে তোকে বিয়ে করেছে, বুঝলি? ও কাউকে মন থেকে ভালোবাসতে পারে না। আগুনে ঘি দেবার মতো জ্বলে ওঠে পল্লবের দেহ মন। বিশ্বাসঘাতকতায় ঝাঁঝরা হয়ে ও কান মাথা তপ্ত হয়ে যায় অচিরেই। এতদিন সবকিছু তবে অভিনয় ছিল? সত্যি মিথ্যা বিচার করার ক্ষমতাও হারিয়ে ফেলে পল্লব। পরের দিন পল্লব অফিস যাওয়ার পরই সুরভি বাড়ি ছেড়ে চলে যায়, কাউকে কিছু না বলেই। বাপের বাড়িতেও কিছু জানায় না,
সবাই ভাবে কিছুদিনের জন্য বাপের বাড়ি ঘুরতে গেছে। ওদিকে পল্লব দিন দিন খিটখিটে হয়ে যেতে থাকে। কোনো কাজে তার মন বসে না। ওর মাও বুঝতে পারে না ছেলের স্বভাবের আমূল পরিবর্তনের কারণ। ওদিকে সুরভি ঠিক করে সে চাকরির চেষ্টা করবে আর দূরে কোথাও চলে যাবে। অনেক দূরে কোথাও। অনেক অভিমানী মন তার। তাদের এতদিনের বন্ধুত্ব তবে মিথ্যে ছিল? সে বন্ধুত্বে বিশ্বাসের ভিতটাই নড়বড়ে। সেখানে আর কোনো কিছুই অবশিষ্ট থাকে না। পল্লব অনুভব করে ওর ঘরে কিছু একটা নেই। এতদিন একটা মানুষ একসাথে থাকলে সে অভ্যেসে পরিণত হয়। রাতে ঘুমানোর সময় আর পাশবালিশটা দরকার পড়ে না। সকালে ঘুম থেকে ওঠার পর কেউ আর চাটা এগিয়ে দিয়ে মিষ্টি করে গুড মর্নিং বলে না। বইয়ের তাকে উপন্যাসগুলো হয়তো পাঠকের অভাবে নীরবে চোখের জল ফেলে। মন খারাপটা জাঁকিয়ে বসে পল্লবের মনে। শূন্যতাকে ভরিয়ে দেবার জন্য হোম থিয়েটারে গান চালায় সে। গান বেজে ওঠে, ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনেরও মন্দিরে। আমার পরাণে যে গান বাজিছে তাহার তালটি শিখো তোমার চরণ ও মঞ্জিরে। ধরিয়া রাখিও সোহাগে আদরে আমারও মুখর পাখি তোমার প্রাসাদ ও প্রাঙ্গণে। ওদিকে পল্লব অফিসে গিয়ে জানতে পারে ম্যানেজমেন্ট কমিটি অনিন্দকে স্যাক করেছে। অফিসের বাকিদের কাছ থেকে সে জানতে পারে অনিন্দ নাকি একটা ক্যারেক্টারলেস ছেলে। অফিসের বহু মেয়ের দিকে ওর কুনজর ছিল। সবাইকে নোংরা নোংরা মেসেজও করতো। আজ একজনের সাথে জোর করার সময় সবার হাতে নাতে ধরা পড়ে। অফিসের সবাই ওকে গণধোলাই দিয়ে বার করে দেয়। পরে ম্যানেজমেন্ট কমিটি থেকে ওকে স্যাক করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই সব জানা মাত্রই পল্লবের রাগ হতে থাকে নিজের ওপর। এরম একটা ছেলের কথা বিশ্বাস করে সে সুরভিকে অবিশ্বাস করলো। কেন করলো অনিন্দ? এটা জানতেই হবে। পল্লব অনিন্দকে ফোন করে কৈফিয়তের সুরে বলল, কেন আমাকে মিথ্যে বললি? সেটা তোর বউকে জিজ্ঞাসা করিস। অনিন্দ সুরে তখন অনুশোচনার লেশ মাত্র নেই। তোর জন্য আমার সব কিছু শেষ হয়ে গেল, সেটাই তো আমি চেয়েছিলাম। তোর বিয়ের পর যখন অফিসের কলিগরা জোর করে তোর ওয়াইফের ছবি দেখতে চাইছিল, সেদিন ভিড়ের মাঝে আমিও সুরভির ছবি দেখেই ওকে চিনতে পারি। মনে মনে ছক কষি, তোর সাথে গাঢ় বন্ধুত্ব পাতাই। তারপর তো বাকিটা তোর জানা। আমি যখন সুরভিকে পাইনি তখন আমি কাউকে পেতে দেব না। অট্ট হাসিতে ফেটে পড়ে জানোয়ারটা। স্কাউন্ড্রেল। ফোনটা কেটে যায়। এরপর আর এক মুহূর্ত দেরি না করে পল্লব রওনা দেয় সুরভির বাপের বাড়ির উদ্দেশ্যে। জানে মেয়েটা বড্ড অভিমানী, তাও ক্ষমা চাইলে হয়তো আর ফেরাতে পারবে না ওকে। এখন সামনাসামনি দুটি প্রাণ, ঘর জুড়ে নিস্তব্ধতা। পল্লবী আগে বলে উঠল, ক্ষমা করা যায় না আমায়? সেদিন তুমি যখন আমায় ওগুলো কটু কথা শোনালে, সেদিন আমি নীরব ছিলাম। ভেবেছিলাম যে সম্পর্কে বিশ্বাস নেই, সেই সম্পর্ক এমনিতেই মৃত, তাকে বাঁচানোর চেষ্টা না করাই ভালো। অনিন্দর মুখে তোমার সম্বন্ধে ওইসব কথা শুনে নিজেকে ঠিক রাখতে পারিনি। তোমাকে হারিয়ে ফেলার ভয়ে নিজের অস্তিত্বটাই খুইয়ে ফেলেছিলাম তখন। নিজের মধ্যেই ছিলাম না আমি। বিশ্বাস করো আমায়, প্লিজ ক্ষমা করে দাও। তোমরা ছেলেরা কি ভাবো মেয়েরা খুব অসহায়? পুরুষ ছাড়া তারা অসহায়? না, তারা অসহায় নয়। অনিন্দদা ছিল একটা জানোয়ার। আমাকে টিউশনি পড়ার সময় থেকে ওর আমার উপর নজর ছিল। একদিন ও আমায় নোংরাভাবে প্রেমের প্রস্তাব দেয়। আমি পড়া ছেড়ে দিই, বাড়িতে জানাই। বাবা ওদের বাড়ি গিয়ে ওকে শাসন করেও আসে। তারপরও এই সব কিছুর বদলা নেবার জন্য একদিন পাড়ার গলিতে আমার সাথে জোর জবরদস্তি করার চেষ্টা করে। পাড়ার লোকে অনিন্দদাকে ধরে ফেলে এবং পুলিশে দেবার হুমকিও দেয়। অনিন্দদার বাবা ছেলের ভবিষ্যতের কথা ভেবে সবার কাছে ক্ষমা চেয়ে বদলি নিয়ে ওখান থেকে চলে যায়। আমি ভেবেছিলাম ওর চ্যাপ্টার চিরকালের জন্য বন্ধ হয়ে গেছে আমার জীবনে, কিন্তু সেদিন যখন আবার তোমার সাথে ওকে দেখলাম আমি অত্যন্ত অসহায় হয়ে পড়েছিলাম। ভাবলাম তোমাকে সব জানাই, কিন্তু আবার পর মুহূর্তেই ভাবলাম যদি তুমি ভুল বোঝো আমাকে। এই সত্যিটা তুমি আমাকে আগে জানালে না কেন? বললে তুমি বিশ্বাস করতে। তাই আমি নীরব হয়েই তোমার জীবন থেকে চলে আসি। আর তাছাড়া তুমি তো আমায় ভালোবাসো না। শুধু বন্ধুত্বের সম্পর্কে তো সারা জীবন চলে না পল্লব। তুমি আর একটা বিয়ে করো, সুখী হও। আমার সুখ যে তোমাকে ঘিরেই সুরভি। এই কদিন তোমার অনুপস্থিতি আমার জীবনটাকে একলা করে দিয়েছে। আমি আজ উপলব্ধি করেছি সেই শূন্যতা শুধুমাত্র একজন বন্ধুর জন্য নয়, সেটা ভালোবাসার মানুষের জন্য। আমি তোমার ভালোবেসে ফেলেছি। চলো, ফিরে চলো আমার সাথে। যেদিন অনিন্দদা ফিরে এলো সেদিন থেকে আমিও তোমাকে হারিয়ে ফেলার ভয় অনুভব করেছি। বুঝেছি এই ভয় শুধুমাত্র বন্ধুত্ব হারিয়ে ফেলার নয়, তোমার সাথে থাকতে থাকতে তুমি আমার নিঃশ্বাসে বাধা পড়ে গেছো। আমিও তোমায় ভালোবাসি। ভেবেছিলাম ভালোবেসে তোমায় নিভৃতে যতনে সযত্নে লুকিয়ে রাখবো আমার মনেরও মন্দিরে, কিন্তু বাস্তবে তার হলো কই। এখনো দেরি হয়নি কিছু। চলো আবার নতুন করে সব শুরু করব।
যে বিশ্বাস একবার ভেঙে যায় সেটা জোড়া লাগলেও ভাঙার একটা দাগ থেকেই যায়। মানুষের সম্পর্ক ভাঙার দাগ মোছার জন্য অনেকটা সময় দরকার পড়ে। সংসার এত সরল না পল্লব। আমার মনে তোমার যে সম্মানের জায়গাটা ছিল সেটার ভিত এখনো টলমল করছে। আমি কল্যাণীতে একটা স্কুলে চাকরি পেয়েছি, কালই চলে যাব। কিছুদিন আমি নিজের সাথে সময় কাটাতে চাই পল্লব, আমিত্বটা খুঁজে পেতে চাই। আমার কিছুদিন সময় চাই, জানি না সেই সময়টা হয়তো একদিনও হতে পারে, আবার সারা জীবনও। যেদিন মনে হবে তোমার প্রতি ভরসার জায়গাটা ফিরে পেয়েছি সেদিন আবার ফিরে আসব। তুমি কি আমার জন্য অপেক্ষা করতে পারবে? পারবো সুরভি, আমি পারবো। আমি জানি তুমি একদিন আমার কাছে ফিরে আসবেই। যে দোষ আমি করেছি, যে ক্ষত আমি তোমায় দিয়েছি, সে ক্ষতপূরণের একমাত্র ওষুধ হলো সময়। যাও, মুক্ত পাখির মতো ডানা মেলো আকাশ, আজ আর কেউ আটকাবে না তোমাকে। অচিরেই বিধাতা মুচকি হেসে গেয়ে উঠলেন, মনে করে সখী বাঁধিয়া রাখিও আমার হাতের রাখি তোমার কনক কঙ্কনে, আমার লতার একটি মুকুল ভুলিয়া তুলিয়া রেখো তোমার অলক্য বন্ধনে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।